প্রত্যেক খেয়াল করলো প্রিয়মের চিন্তিত মুখশ্রীটাকে, তাই সে প্রিয়মকে আশ্বস্ত করে মুচকি হেসে বলল, টেনশন করো না, তুমি সবাইকে নিয়ে সাবধানে থেকো, ইনশাল্লাহ আমরাও জলদি ফিরে আসবো। প্রিয়ম ছলছল চোখে তাকিয়ে বলল, ভাইয়া খারাপ কিছু হবে না তো? ব্যাপারটা সুষ্ঠুভাবে সমাধান হবে তো? আল্লাহ ভরসা। সফল হয়ে ফিরো ভাইয়া, আমি তোমাদের অপেক্ষায় রইলাম। পরের দিন সকাল থেকে অঝরে বৃষ্টি ঝরছে, সেই সঙ্গে বইছে ঝড় ও বাতাস। এখন বাজে সকাল 10টা, অথচ অঝরে বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশ দেখে মনে হচ্ছে সাত সন্ধ্যাবেলা। সাথে আকাশ কাঁপিয়ে ঘন ঘন মেঘের গর্জনও শোনা যাচ্ছে। আজকে শুক্রবার, চাঁদ তুয়া সহ সবাই বাসাতেই আছে। প্রত্যয় রাতে তুয়াকে মেসেজে জানিয়েছে টেনশন না করতে, কাজ শেষ হলে সে শীঘ্রই ফিরবে। তুয়া বৃষ্টি দেখছে আর গুনগুন করে গান গাইছে। কলি কাঁচামরিচ খাচ্ছে, সাথে বুলি আওড়াচ্ছে। তুয়া মিষ্টি এসে কলিকে বলল, বলতো কলি, আমি কার বউ? কলি চেঁচিয়ে বলল, প্রত্যয় প্রত্যয়। কলির উত্তর শুনে তুয়া খিলখিল করে হেসে উঠল। হঠাৎ বাতাসে বৃষ্টির ছাপটে এসে তুয়ার মুখে লাগলো। ঠান্ডা পানির স্পর্শ পেয়ে তুয়া কেঁপে উঠে চোখ বন্ধ করে মৃদু হাসলো। একটু পরে চাঁদ এসে তুয়াকে ডেকে ড্রয়িং রুমে নিয়ে গেল। প্রত্যয়ের আব্বু আম্মুর সঙ্গে ওরা লুডোর বাজি ধরলো। চাঁদ আর প্রত্যয়ের আব্বু এক দল, তুয়ার প্রত্যয়ের আম্মু অন্য দল। ওদের সামনে আছে চানাচুর মাখা আর গরম চা। চারজন মিলে খাওয়ার সঙ্গে খেলাতে মনোযোগী হলো। প্রিয়ম কালকে রাত থেকে ঘুমায়নি, এখন সে পুরো রুম জুড়ে পায়চারি করছে আর বারবার ফোন চেক করছে। প্রত্যয়ের কাজে ব্যাঘাত ঘটবে ভেবে সে কলও দিতে পারছে না, যদিও সে জানে প্রত্যয় সঠিক সিদ্ধান্তই বেছে নিবে। তবু ওর টেনশন কমছে না। টেনশনে প্রিয়মের পুরো শরীর ঘেমে একাকার অবস্থা। অন্যদিন হলে বৃষ্টির সময় সে গিটার নিয়ে বসতো। প্রিয়ম বৃষ্টি খুব পছন্দ করে, অথচ আজ বৃষ্টি ওর কাছে বিরক্তির কারণ। ওইদিকে প্রত্যয়ের হসপিটালে একটা পেশেন্ট ভর্তি হয়েছে। পেশেন্ট হার্ট অ্যাটাক করেছে। এর আগে পেশেন্টের হার্টে দুটো রিং পরানো হয়েছিল। সব মিলিয়ে পেশেন্টের শোচনীয় অবস্থা। এবার ওনার হার্ট অ্যাটাকের কারণ ওনার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাশ আসেনি। এজন্য রাগের বশে ছেলেকে খুব মেরেছেন। ছেলে মার খেয়ে কাল রাতে বাসা থেকে বের হয়ে গেছে। মূলত এই টেনশনে উনি হার্ট অ্যাটাক করেছেন। আজ পেশেন্টের চিকিৎসা শুরুর আগে ডক্টর ওনার পূর্বের রিপোর্ট এবং সমস্যা জানতে চাচ্ছেন। পেশেন্টের সহধর্মিণী সহজ সরল মহিলা। উনি কথা বলতে গিয়ে থতমত খাচ্ছেন। বারবার হার্ট অ্যাটাককে হার্ট স্ট্রোক বলে ফেলেছেন। উনি হয়তো স্ট্রোক আর অ্যাটাকের ব্যাপারটা বুঝতে আনারি। মহিলার মুখে হার্ট স্ট্রোক কথাটা শুনে ডক্টর কাউসার মিটিমিটি হাসছেন। এতে মহিলাটা অস্বস্তিতে পড়ে চুপ হয়ে গেলেন। উনি স্বামী সন্তান ছাড়া অকারণে বাইরের মানুষের সঙ্গে কথা বলতেন না, কিন্তু আজ স্বামীর জন্য হসপিটাল অবধি ছুটে এসেছেন। এখন ওনার ছেলের খোঁজ পাওয়া যায়নি। পাশের বাসার লোকদের সাহায্য নিয়ে উনি স্বামীকে হসপিটালে এনেছেন। লোকগুলোর টাকা খরচের ভয়ে হসপিটালে ভর্তি করিয়ে চলে গেছে। অগত্যা এখন মহিলাটিকেই ডক্টরের সঙ্গে কথা বলতে হচ্ছে। মহিলাটার অবস্থা দেখে দুজন নার্স বিড়বিড় করে বলল, এখানে প্রত্যয় স্যার থাকলে কখনোই হাসতেন না, বরং সুন্দর করে বুঝিয়ে বলতেন। আর দেখো কাউসার স্যার কেমন করে হাসছে, বুঝলি তো? একেই বলে ডক্টর হওয়ার গরিমা। একজন নার্স গিয়ে এই কথা ডক্টর ঈশানকে জানিয়ে দিল। ডক্টর ঈশান ডক্টর কাউসারকে ডেকে সাবধান করে দিলেন, কারণ ডক্টর ওয়াসিক এসব পছন্দ করেন না। এসব ব্যাপারে ওয়াসিকের কড়া নিষেধাজ্ঞা জারি আছে। যেহেতু এটা ওয়াসিকেরই হসপিটাল, তাই সবাই ওর রুলস অনুযায়ী চলতে বাধ্য। আর ওয়াসিকের ভাষ্যমতে এখানে যারা আসে সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত নয়, অথবা পিএইচডি করা ডক্টর নয় যে সব জানবে। যদি তারা সর্বজান্তা হতো তাহলে এখানে আসতো না। তাই হসপিটালের কোনো ডক্টর বা নার্স অকারণে যেন পেশেন্টের বাড়ির লোকদের হেনস্থা না করে। ডক্টর কাউসার প্রত্যেকে কখনোই ভালো নজরে দেখেনি, তাই ঈশানের মুখে প্রত্যয় করার রুলস শুনে রাগ হলেও চেপে গেলেন, কারণ এখন কিছু বলা মানে নিজের পায়ে কুড়োল মারা। পরে না হয় এর হিসাব চুকাবেন। ডক্টর ঈশান সুন্দরভাবে মহিলাটার সঙ্গে কথা বললেন এবং পেশেন্টের চিকিৎসা শুরু করলেন। আর ডক্টর কাউসার হাতের রিপোর্টটা রেখে বিরক্ত হয়ে তাকিয়ে স্থান ত্যাগ করলেন।
তিন্নি বেশ কয়েকবার ওর বাবার বাসায় বেড়াতে গিয়েছিল। স্বামী, সংসার, শ্বশুর বাড়ি নিয়ে ওর কোনো অভিযোগ নেই। তুরাগকে কোনো অভিযোগ করার সুযোগ দেয়নি। একদম স্বাভাবিকভাবে চলছে ওদের নতুন সংসার। তুরাগ ইলার কথা তিন্নিকে এখনো জানায়নি। সময় সুযোগ বুঝে পরে জানাবে ভেবে। আর বিয়ের পর আকবরিয়ে প্রাক্তনের কথা বউকে জানানো এক প্রকার বোকামি, ঠিক যেচে বাস খাওয়ার মতো ব্যাপার। তবে এত কিছুর পরে তুরাগ যে কষ্ট পায়নি বা পাচ্ছে না তাও কিন্তু নয়। সে নিজের কষ্ট নিজে গেলে সবার চোখে স্বাভাবিক আছে এবং তিন্নিকে ওর প্রাপ্ত অধিকারটুকু দিয়েছে। পলকের মৃত্যুতে শুধু তুয়া নয়, আরো বেশ কয়েকজনের মনে সচেতনতা সৃষ্টি করেছে। তাদের মধ্যে তুরাগ একজন। সে কড়াভাবে তিন্নিকে বলে দিয়েছে এখন বাচ্চা নিবে না। তিন্নি তুরাগের কথা বিনা বাক্যে মেনে নিয়েছে। চাঁদ গালে হাত দিয়ে রেগে প্রিয়মের দিকে তাকিয়ে আছে। একটু আগে চাঁদ রুমে ঢুকে প্রিয়মের গালে ঠোঁট ছোঁয়ালো। প্রিয়ম রাগে চোখে তাকালো কিন্তু কিছু বলল না। সে ডুবে আছে অন্য চিন্তায়। চাঁদ সুযোগ পেয়ে একই কাজ পুনরায় করলো। প্রিয়ম এবারও কিছু বলল না। তিনবারের বেলায় প্রিয়ম সজোরে চাঁদের গালে থাপ্পড় বসিয়ে দিল। চাঁদ রেগে গিয়ে প্রিয়মের কলার চেপে ধরে বলল, একটু ভালোবাসলে কি হয়? কিসের এত অহংকার তোমার? আমাকে মানবে না তো ঢং করে আবার বিয়ে করলে কেন? প্রিয়ম ওর কলার ছাড়িয়ে রেগে বলল, চাঁদ, অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। ভুলেও আর আমার কলারে হাত দিবে না। চাঁদ এবার চেঁচিয়ে বলল, এটা করব না, ওটা করব না, আসলে আমি করবটা কি বলবে আমায়? নাকি তোয়াকে চোখের সামনে দেখে আমাকে তোমার মন ধরছে না? প্রিয়ম সর্বশক্তি দিয়ে আবার চাঁদের গালে থাপ্পড় বসালো। চাঁদ চিৎকার করার আগে প্রিয়ম ওর গাল চেপে ধরে বলল, চুপ। আর ফাইনালি শুনে রাখ, থাকতে হলে এভাবে থাক, নয়তো বেরিয়ে যা। আর একবার তোর নাম নিলে সত্যি তোকে মেরে পুঁতে দেবো তুমি। কথাটা বলে প্রিয়ম চাঁদকে ধাক্কা মেরে বেলকনিতে চলে গেল। তখন ওদের দরজার পাশ থেকে কেউ সরে গেল। সেই ব্যক্তি এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না। এদিকে চাঁদ মেঝেতে শুয়ে কাঁদতে লাগলো। সে প্রিয়মের থেকে একটু ভালোবাসা চায়, সবার মতো সেও সুখের সংসার গড়তে চায়। কিন্তু প্রিয়ম চাইলেও পারে না স্বাভাবিক হতে। ওর নিষ্ঠুর মনটা ওর কথা শোনে না, কারণ ওর ব্যয় মনটা এখনো কাউকে ভালোবাসে। রাত 8টার দিকে প্রত্যয় ওর কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালো। একটা বাসায় ঢুকে সে আশেপাশে চোখ বুলালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, আপনি কি প্রত্যয়? প্রত্যয় পেছনে ঘুরে একজন যুবককে দেখতে পেল। সে কিছু বলবে তার আগে কেউ ওর নাম ধরে ডেকে উঠল। প্রত্যয়ের সামনে তাকিয়ে তাৎক্ষণিক হাঁটু গেড়ে বসে পড়ল। আর ইচ্ছে দৌড়ে এসে প্রত্যয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। ইচ্ছের কণ্ঠে সেই আদরে ডাক, পুতুই, পুতুই, তুমি এসেছো? প্রত্যয় ইচ্ছেকে ওর বাহুডোরে আবদ্ধ করলো। সায়ন দূরে দাঁড়িয়ে ওদের দুজনকে দেখছে। প্রত্যয় ইচ্ছেকে কোলে নিয়ে আদুরে সুরে বলল, খুব দুঃখ পেয়েছে আমার ইচ্ছে মনিটা। ইচ্ছে ঠোঁট উল্টে কেঁদে প্রত্যয়ের গলা জড়িয়ে কাঁধে মাথা রাখলো। ইচ্ছের কপালে, হাতে, পায়ে ব্যান্ডেজ দেখে প্রত্যয়ের খুব কষ্ট পেল। তখন সায়ন মুচকি হেসে বলল, ইচ্ছেমণি, রোজা ফুপুর সঙ্গে যাও, আমি তোমার পত্রের সঙ্গে একটু কথা বলি। ইচ্ছে ভ্রু কুচকে বলল, কেন কথা বলবা? এটা তো আমার পুত্তয়। প্রত্যয় মৃদু হেসে বলল, রাজকন্যার সব কথা শোনে, আর তুমি তো বেস্ট রাজকন্যা। ইচ্ছে ঠোঁট ফুলিয়ে কান্নারত কণ্ঠে বলল, তুমি চলে যাবে না? আমি কিন্তু তোমার তাতে যাবো। প্রত্যয় ইচ্ছের কপালে আদর দিয়ে বলল, আমি যাবো না সোনা, তুমি যাও, আমি এখানে আছি। ইচ্ছে ঘাড় কাত করে সম্মতি দিয়ে রোজের কাছে গেল। সায়ন ইচ্ছের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রত্যয়কে জানালো। যদিও ইচ্ছের আব্বু আম্মু এখনো নিখোঁজ। ইচ্ছের আব্বু আম্মু পাচার চক্রের খপ্পরে পড়েছে। যে মানুষ পাচার করত সে ইচ্ছেদের পাশে ফ্ল্যাটে থাকতো। তার নাম মাহিম। মাহিমের ছেলে ছিল ইচ্ছের খেলার সঙ্গী। দুই পরিবারে যাওয়া আসার মাধ্যমে ইচ্ছেদের অনেক তথ্য মাহিম জেনেছিল। তাছাড়া ইচ্ছের আম্মু সরল মনে অনেক গল্পই ওনাদের কাছে করেছিল। এমনকি পরিবারের কারোর সঙ্গে ওনাদের যোগাযোগ নেই একথাও বলেছিল। দুদিন আগে মাহিমের বউ ইচ্ছেদের দাওয়াত করেছিল এবং খাবারের সঙ্গে কলা ডোজেন মেডিসিন মিশিয়ে ইচ্ছের বাবা মাকে খাইয়েছে। মেডিসিন মিশ্রিত খাবার খেয়ে ওনাদের শরীর আশার হয়ে সেন্স হারিয়ে ফেলে। তারপর সুযোগ বুঝে
মাহিম ওর লোকদের সাহায্য নিয়ে ওনাদের গাড়িতে তোলে। ইচ্ছেও তাদের সঙ্গে ছিল। ইচ্ছের কিডনিটাও ওদের টার্গেট ছিল। সমস্যা হলো ওদের বস বাচ্চা কিংবা বাচ্চার কান্না সহ্য করতে পারে না। আর ইচ্ছে তখন বাবা মায়ের সালানা পেয়ে অনবরত কাঁদছিল। তাই মাহিম রেগে চলন্ত গাড়ি থেকে ইচ্ছেকে ছুঁড়ে ফেলেছিল। ইচ্ছে ছিটকে পড়ে বুকে, পেটে, কপালে খুব আঘাত পেয়ে সেন্স হারিয়ে ফেলে। একদিন পর ইচ্ছের সেন্স ফিরেছে। তারপর থেকে ইচ্ছে পুলিশ অফিসার শায়নের কাছে ইচ্ছে ছিল। পাচারকারী চক্রের মাহিমের খোঁজ পাওয়া যায়নি। তবে তদন্ত করে ইচ্ছেদের বাসা খোঁজে বাসার মালিকের সঙ্গে কথা বলা হয়েছে এবং মালিকের থেকে ইচ্ছের আব্বু আম্মুর নাম্বার সংগ্রহ করা হয় এবং সেই নাম্বার হ্যাক করে প্রত্যয়ের নাম্বার বের করা হয়েছে। শায়নার প্রত্যয় মুখোমুখি চেয়ারে বসে আছে আর ইচ্ছে রুমের দরজা থেকে মাঝে মাঝে উকে দিচ্ছে। সে খেয়াল রাখছে যেন প্রত্যয় ফাঁকি দিতে না পারে। শায়ন ব্যাপারটা খেয়াল করেও কিছু বলল না। এসব ঘটনা শুনে প্রত্যয় কিছু বলার ভাষা পেল না। একবার পেছন ঘুরে ইচ্ছের দিকে তাকালো। ইচ্ছে তাকে ভুবন ভুলানো হাসি উপহার দিল। শায়ন তখন অকপটে বলল, মিস্টার পদ্ময়, আমি আমি ইচ্ছে দত্তক নিতে ইচ্ছুক। ইচ্ছেকে দত্তক নেওয়ার কথা শুনে প্রত্যয় ভ্রু কুঁচকে নিল। ইচ্ছের আব্বু আম্মুর এখনো কোনো খোঁজ মেলেনি। আর তার আগেই শায়ন এসব ভাবছে। প্রত্যয় মনে প্রাণে যাচ্ছে খারাপ কিছু না ঘটুক, কারণ বাবা মা ছাড়া পৃথিবীটা বাচ্চার জন্য যুদ্ধক্ষেত্র। সে ইচ্ছেকে যতই ভালোবাসুক কখনো বাবা মায়ের অভাব পূরণ করতে পারবে না। এখনই শায়নের প্রস্তাবটা প্রত্যয়ের পছন্দ হলো না। তবুও সে মুচকি হেসে বলল, আগামীতে কি ঘটবে জানি না, তবে দোয়া করি খারাপ কিছু না ঘটুক। শায়ন কথাটা শুনে ফিসলে হেসে বলল, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এমন ঘটনাচক্রে খুব কম মানুষ জীবিত ফিরে আসে। আমি আগামীর কথা ভেবে আমার মত প্রকাশ করলাম। ইচ্ছে তখন ওদের সামনে এসে কান্নারত কণ্ঠে বলল, পুত্রই, আমু যাব। আমার আব্বু আম্মু কই? আমি আমাল বাতায় যাব। প্রত্যয় ইচ্ছেকে কোলে তুলে কথাটা এড়িয়ে বলল, প্রিয়মে তোমাকে আবার প্যারা বলেছে, ওকে বকবে না তুমি? ইচ্ছে রেগে সাদাত আঙুল তুলে নাক ফুলিয়ে বলল, পিউম পচা, পিউম খুব খারাপ পেলা। ইচ্ছের কথা শুনে শায়ন আর প্রত্যয় হাসলো। তারপর তিনজনে মিলে গল্পে মেতে উঠল। একটু পরে শায়ন উঠে প্রত্যয়কে একটা রুম দেখিয়ে দিল। কালকে বেশ কিছু কাজ সেরে প্রত্যয় ঢাকায় ফিরবে। এর মধ্যে ইচ্ছের আব্বু আম্মুর খোঁজ পেলে খুব ভালো হতো। রাত 10:30টার দিকে প্রত্যয় ফ্রেশ হয়ে ইচ্ছেকে নিয়ে খেয়ে নিল। গল্প শুনতে শুনতে ইচ্ছে ঘুমিয়ে গেছে। প্রত্যয় উঠে শায়নের থেকে ফার্স্ট এইডের বক্স আনলো। তারপর সতর্কতার সাথে ইচ্ছের ব্যান্ডেজ বদলাতে লাগলো। মেডিসিন লাগানোর সাথে সাথে ইচ্ছে কেঁদে উঠে আবার ঘুমিয়ে গেল। প্রত্যয় সযত্নে ইচ্ছের হাতে পায়ে নতুন ব্যান্ডেজ করে দিল। ইচ্ছের দুপাশে কোলবালিশ দিয়ে প্রত্যয় রুমের দরজা আটকে প্রিয়মকে ফোন দিল আর মৃদুস্বরে পুরো ঘটনা প্রিয়মকে জানালো। প্রিয়ম সবটা শুনে হতবাক। ইচ্ছের সঙ্গে এত খারাপ কিছু ঘটবে সে কল্পনাও করেনি। প্রত্যয় প্রিয়ম দুজনে আল্লাহর কাছে শুকরিয়া জানালো, কারণ এখানে ইচ্ছের সঙ্গে আরো খারাপ কিছু ঘটতে পারত। আরো কিছুক্ষণ কথা বলে প্রিয়মকে টেনশন করতে নিষেধ করে প্রত্যয় কল কাটলো আর ইচ্ছের কয়েকটা ছবি তুলে প্রিয়মকে পাঠিয়ে দিল। মায়া ভরা মুখে ছোট্ট ফুলটার দিকে প্রিয়ম তাকিয়ে রইল। প্রিয়মের কানে ইচ্ছের বলা কথাগুলো বাজছে। মনে হচ্ছে ইচ্ছে এখনই রেগে ওকে বলবে, প্রিয়ম তুমি মেলা খারাপ পেলা, প্রিয়ম কানাচুর দাও। প্রত্যয় ঘড়ির দিকে একবার তাকিয়ে তুয়াকে ফোন দিল। ওর ফোনের অপেক্ষায় চেয়ে তুয়া বসে আছে। এ কথা প্রত্যয়ের অজানা নয়। তুয়া তখন আতশোয়া হয়ে বই পড়ছিল। প্রত্যয়ের কল পেয়ে সে দ্রুত রিসিভ করে বলল, স্বামী, এতক্ষণে আমার কথা মনে পড়লো? কেউ আপনার অপেক্ষায় আছে, কথাটা কি ভুলে গিয়েছেন? প্রত্যয় মৃদু হেসে বলল, জি না ম্যাম, বলিনি। তা আপনি কি রাতে খেয়েছেন? তুয়া আহ্লাদে কণ্ঠে হেসে বলল, ডক্টর সাহেব, আমি প্রত্যয় রোগে মারাত্মকভাবে আক্রান্ত। এখন রোগ মুক্তির জন্য কি করা যায় বলুন তো? প্রত্যয় মুচকি হেসে বলল, এই রোগে চিকিৎসা নেই। আমি চাই আপনি সারা জীবন এই রোগে আক্রান্ত থাকুন। তুয়া এবার আহ্লাদে সুরে বলল,
যথাশীঘ্রই ফিরে এসো রে। আমার তুমিটাকে ছাড়া ভালো লাগছে না। কথাটা শুনে প্রত্যয় মৃদু হাসলো। তারপর দুজনে আরো কিছুক্ষণ কথা বলে কল কাটলো। প্রত্যয় অতি যত্নে ইচ্ছের কপালে আদর দিয়ে পাশে শুয়ে পড়ল। সারা রাত ইচ্ছে প্রত্যয়ের গলা জড়িয়ে ঘুমিয়েছে, কিন্তু প্রত্যয় দু চোখের পাতা এক করতে পারল না। পরের দিন সকালে জানা গেল মাহিম কিডনি নয়, মানুষের চোখ পাচার করে। বিভিন্ন হসপিটালের সঙ্গে ওর যোগাযোগ আছে। সে টাকার বিনিময়ে সুস্থ মানুষকে মেরে অসুস্থ মানুষকে চোখ সংগ্রহ করে দেয়। অদ্ভুত এই পৃথিবীর অদ্ভুত মানুষের চিন্তাধারা এবং তাদের কার্যক্রম। পরের দিন সকালে প্রিয়ম প্রত্যয়কে ফোন দিয়ে বলল, ভাইয়া, আর কোনো খবর পেলে? ইচ্ছে এখন কেমন আছে? প্রত্যয় থমথম গলায় বলল, যা চাইনি তাই হলো। প্রিয়ম নিশ্চুপ হয়ে কল কেটে দিল। সায়ন আবারও প্রত্যয়কে একই প্রস্তাব দিল। প্রত্যয় থমথমে কণ্ঠে বলল, আমার চাওয়া ইচ্ছের ভালো থাকা। কথাটা শুনে সায়ন বাঁকা হেসে বলল, বলতে চাচ্ছেন ইচ্ছা আপনার কাছে ভালো থাকবে? প্রত্যয় ইচ্ছের চুলগুলো ঠিক করে বলল, মুখে তো অনেক কিছুই বলা যায়, কিছুদিন পর নিজে না হয় দেখে আসবেন। ওইদিকে ইচ্ছের আব্বু আম্মুর লাশ মর্গ থেকে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। মাহিম পুলিশ আসার খবর পেয়ে মাঝ নদীতে ইচ্ছের আব্বু আম্মুর অসার শরীর ফেলে দেয়। এক পর্যায়ে অক্সিজেন না পেয়ে ওনারা মারা যায়, আর পানি থেকে পুলিশ ওনাদের লাশ উদ্ধার করে। ইচ্ছে বারবার আব্বু আম্মুর কাছে যাওয়ার আবদার করছে। অবুঝ মেয়েটা বুঝতেও পারছে না সে কত মূল্যবান কিছু হারালো। ওর সবচেয়ে আপন ছায়া ওকে ছেড়ে চলে গেল। প্রত্যেক শক্ত হয়ে সবটা সামলাচ্ছে। লাশ ঢাকায় পাঠানো নিয়ে ওকে কম কাঠখড় পুরাতে হচ্ছে না। এই নিয়ে পুলিশ খুব ঝামেলা করছে। প্রত্যয় প্রিয়মকে রনিতের বাসায় গিয়ে ওর নাম্বার ম্যানেজ করতে বলল। তারপর রনিতকে ফোন করে ইচ্ছের নানুর বাসার ঠিকানা চাইলো। রনিত জানালো ইচ্ছের নানা নানু অনেক আগে মারা গেছে, আর ইচ্ছের মামা দেশের বাইরে থাকে। সেই থেকে প্রত্যয় রনিতকে সংক্ষেপে সবটা জানালো। রনিত অশ্রু ঝরিয়ে বলল, ইচ্ছা সোনা কই? প্রত্যয় জানালো ইচ্ছে ওর কাছে আছে এবং নিরাপদে আছে। তারপর সব ঝামেলা কাটিয়ে বিকেলে প্রত্যয় ইচ্ছেকে নিয়ে বের হলো আর সায়নকে বলে দিল তোয়াদের বাসার ঠিকানায় লাশ দুটো পাঠাতে। সায়ন ইচ্ছেকে আদর করে ওদের বিদায় জানালো। এয়ারপোর্টে যেতে ওরা সিএনজিতে উঠে বসলো। ইচ্ছে প্রত্যয়ের গলা জড়িয়ে বুকে মাথা রেখে বসে আছে। প্রত্যয় প্রিয়মকে একটা মেসেজ করলো। প্রিয়ম প্রত্যয়ের মেসেজ পেয়ে কাজে লেগে গেল। ইচ্ছে বাইরে তাকিয়ে আকাশ দেখছে আর হাজারো প্রশ্ন ছুড়ে দিচ্ছে প্রত্যয়ের দিকে, যেমন আকাশে পাখি উড়ে কেন, বুনো ফুলগুলো কি কেউ চুরি করে, সিএনজি উড়ে যেতে পারে না কেন, রাস্তায় এত মানুষ কেন। ইচ্ছের প্রশ্নে একটা উত্তরও প্রত্যয়ের জানা নেই, তবুও কিছু একটা বলে ইচ্ছেকে বুঝ দিচ্ছে। সিএনজিওয়ালা ইচ্ছের কথা শুনে হাসলেন। একটু পরে প্রত্যয় মুচকি এসে আদরে সুরে বলল, ইচ্ছে এবার থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো, মজা করবো, ঘুরবো। জানো প্রিয়ম জাহান তোয়া তোমাকে কত মিস করে। ইচ্ছে একটা চিপস মুখে পুড়ে বলল, না, আমি আব্বুর কাছে যাব। আমি আব্বু আম্মুকে মিস করছি। কথাটা শুনে প্রত্যয়ের হাসিটা মলিন হয়ে গেল। ইচ্ছেকে সামলাবে কি করে, এটা নিয়ে প্রত্যয় খুব চিন্তিত। সে তো মৃত্যুর মানে বোঝে না, ইচ্ছে বুঝবেও না এই কঠিন সত্যের মানে। ওইদিকে সায়ন মর্গের কাজ ছেড়ে লাশ দুটো অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠিয়ে দিল আর প্রত্যয়কে মেসেজ করে জানিয়ে দিল। প্রত্যয় ফ্লাইটের মাধ্যমে ইচ্ছেকে নিয়ে ঢাকায় পৌঁছে গেল। সরাসরি বাসায় গিয়ে ওদের আগের ফ্ল্যাটে উঠল। ইচ্ছে প্রত্যয়ের গলা ধরে তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। পরের দিন তুয়া চাঁদ একসঙ্গে রাস্তায় হাঁটছে। চাঁদ স্কুলে আর তুয়া যাচ্ছে কলেজে। রিক্সা পাচ্ছে না, তাই দুজনে হাঁটছে। চাঁদের চোখ মুখ এখনো ফুলে আছে। তুয়া চাঁদের দিকে একবার তাকিয়ে বলল, প্রত্যয়ের সূত্র ধরেই ওর বাসায় পা দিয়েছিলাম, সাথে ওয়াদা করেছিলাম সংসারের সবাইকে ভালো রাখবো।
কিন্তু একটা মানুষ সবাইকে সব দিক থেকে ভালো রাখতে পারে না। আমিও পারিনি। আমি কখনো চাইনি আমার জন্য আমার সংসারে কেউ কষ্ট পাক। আর এটাও সত্যি, তোমাকে যা হিসেবে নয়, তোমাকে আমি বোন হিসেবে মনে করি এবং ভালোবাসি। এজন্য বলছি, যদি তোমার সঙ্গে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে দুটো থাপ্পড় দিয়ে ভুলটা ধরিয়ে দিও, তবু মনের মধ্যে রাগ পুষে রেখো না। সংসারে অশান্তি হলে আব্বু আম্মু কষ্ট পাবে, লোকে প্রত্যয় প্রিয়মের দিকে আঙুল তুলবে। চাঁদ অবাক হয়ে তুয়ার দিকে তাকালো। তুয়া কখনো ওর সাথে এমন ভাবে কথা বলেনি, তবে ব্যাপারটা আন্দাজ করতে পেরে চুপ রইল। তুয়া ওর কণ্ঠস্বরকে গম্ভীর করে বলল, আর হ্যাঁ, প্রত্যয় ছাড়া আমার কারো প্রতি না আসক্ত ছিল আর না আছে। এমন কাজ কখনো করবো না যাতে সংসারে অশান্তি সৃষ্টি হয়, সবার সঙ্গে সবার সম্পর্ক নষ্ট হয়। অন্যের প্রতি আসক্তি হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। শেষ বলা কথাতে চাঁদের কাছে সবটা স্পষ্ট হয়ে গেল। চাঁদ মাথা নিচু করে নিল। দুজনে হাঁটতে হাঁটতে কলেজ অবধি এসে গেছে। পাশেই চাঁদের স্কুল। তুয়া চাঁদকে সাবধানে যেতে বলে নিজে কলেজে ঢুকে গেল। চাঁদ ছলছল চোখে তাকিয়ে স্কুলের পেছনে পুকুর পাড়ে গিয়ে বসলো। ওর চোখের পানি ঝরঝর করে ঝরে ঘাসের মধ্যে হারিয়ে যাচ্ছে। তুয়ার কথার মানে চাঁদের বুঝতে বাকি নেই। তুয়া যে কষ্ট পেয়েছে কথার মাধ্যমে সেটা বোঝা গেল। চাঁদের নিজেকে খুব ছোট মনে হচ্ছে। চাঁদ চোখ মুছে টলটলের পুকুরের পানির দিকে তাকিয়ে রইল। জীবনটা সরল রেখার মতো হলে বেশ হতো, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ জীবন চলে তার সমীকরণে, যে সমীকরণের সমাধান মিলানো আমাদের সাধ্যের বাইরে। আজকাল প্রিয়মের অবহেলা চাঁদ সহ্য করতে পারে না। প্রিয়ম তো বলেছিল সে নতুন করে শুরু করবে, কিন্তু সে ব্যর্থ। চোখের সামনে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।